আসসালামু আলাইকুম। আইগেস ইউনাইটেড সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। সড়কপথে সকালে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের পর প্রথমবারের মতো বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী। যাত্রাপথে সর্বস্তরের মানুষের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন তিনি। আর তার সফর ঘিরে বরিশালে স্থানীয় বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। গৌরনদী ও বরিশাল নগরীতে দুটি খালের পাশে গাছ লাগাবেন প্রধানমন্ত্রী। পরে সেখানকার শিল্পকলা একাডেমি মিলনায়তনে যোগ দেবেন সাংগঠনিক সভায়। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উৎসবের আমেজ বিরাজ করছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে। নগরী জুড়ে চলছে একের পর এক স্বাগত মিছিল। সফরকালে এই অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতি দেবেন প্রধানমন্ত্রী, এমন প্রত্যাশা স্থানীয়দের। এই মুহূর্তে বরিশালের গৌরনদীতে আছেন সহকর্মী হাসান মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসান, প্রধানমন্ত্রী কি পৌঁছেছেন কিনা এবং আজ সেখানে তার কর্মসূচি সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে? আসলে গৌরনদী উপজেলার যে বাটাজর ইউনিয়ন সেখানে কিন্তু প্রায় কাছাকাছি পৌঁছেছেন বলা যায়, কারণ তার এরিয়ার মধ্যে ঢুকে পড়েছেন। কিন্তু এরপরেই তিনি সারিকান্দি এবং বাটাজর যে খাল খনন করা হয়েছে কিছুদিন আগেই, যে নব খননকৃত যে খাল, সেই খালের পাড়ে আজকে আসলে বৃক্ষরোপণ করবেন কিছুক্ষণের মধ্যে, কারণ তিনি ইতিমধ্যে বাটাজরে ঢুকে পড়েছেন, প্রবেশ করেছেন। তো সেখানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। জানেন যে বর্ষাকাল এবং বৃষ্টি এখনও মেঘলা এবং সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্য দিয়েই কিন্তু তিনি ঢাকা থেকে বৃষ্টি মাথায় নিয়ে রওনা করেছেন। তারপরেও তাকে অভিবাদন জানাতে পথে পথে মানুষের সারি ছিল। এবং যে জায়গাটিতে আমরা রয়েছি, বাটাজর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, এখানে একটি ছোট্ট সমাবেশ বলতে ফ্যামিলি কার্ড যারা পেয়েছে, অর্থাৎ ইতিমধ্যে যে 600 ফ্যামিলি কার্ড এই অঞ্চলে বিতরণ করা হয়েছিল, সেই ফ্যামিলি কার্ড ভোগীদের সাথে তিনি একটি মতবিনিময় অনুষ্ঠান করবেন এই বাটাজরের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। এবং সেখানে ফ্যামিলি কার্ড যারা পেয়েছেন সেই নারীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, তাদের সাথেই আসলে একটি মতবিনিময় এখানে অনুষ্ঠিত হবে। মূলত তার আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে বৃক্ষরোপণ, কারণ বর্ষাকালকে ঘিরে সরকার বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে এবং ইতিমধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছে। পাশাপাশি বৃক্ষ মেলা চলছে। সব মিলিয়ে যে বর্ষাকালকে ঘিরে প্রধানমন্ত্রী এর আগে যখন বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছিলেন, তখনও বলেছিলেন যে সবাইকে গাছ লাগানোতে এগিয়ে আসার জন্য এবং পরিবেশ রক্ষার বিষয়ে তিনি সতর্ক করেছিলেন। এরপরে কিন্তু তিনি এই বাটাজরের এই মতবিনিময় অনুষ্ঠান শেষ করে তিনি বরিশাল সিটি কর্পোরেশনে আরেকটি বৃক্ষরোপণ অনুষ্ঠান উদ্বোধন করবেন এবং বিকেলে তিনি একটি দলীয় সভায় যোগ দেবেন। জানছিলাম প্রধানমন্ত্রীর বরিশাল সফর সম্পর্কে। বৃষ্টিপাত কম হওয়ায় চট্টগ্রাম, বান্দরবান ও খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ঘরে ফিরতে শুরু করেছেন বানভাসীরা। বৃষ্টিপাত কমে আসায় চট্টগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। পানি নেমে যাওয়ায় স্বাভাবিক হচ্ছে জনজীবন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ থেকে ক্লাস পরীক্ষা শুরু হয়েছে। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী চট্টগ্রাম অঞ্চলের 5 জেলায় উচ্চ মাধ্যমিক পর্যায়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত রয়েছে। খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির উন্নতির দিকে রাস্তাঘাট থেকে পানি নেমে যাওয়ায় অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। তবে দীঘিনালায় মেরুং ইউনিয়ন থেকে এখনও পানি নামেনি। আশ্রয় কেন্দ্রে রয়েছে বানভাসীরা। ভারী বৃষ্টিপাত না হওয়ায় বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। প্লাবিত এলাকাগুলো থেকে পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র ছেড়ে বসত বাড়িতে ফিরতে শুরু করেছেন বানভাসীরা। বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম সহ সারা দেশের সড়ক যোগাযোগ পুনরায় চালু হয়েছে। তবে রাঙামাটি বাঙ্গালহালিয়া সড়ক যোগাযোগ এখনও বন্ধ রয়েছে। জেলার অন্যতম সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ভিন্ন চিত্র কুমিল্লায়। রাতভর টানা ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে নগর জুড়ে। ভোররাত থেকে মাত্র 3 ঘন্টায় 107 মিলিমিটার বৃষ্টিপাতেই জলাবদ্ধতা দেখা দিয়েছে শহরের প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায়। বন্দরনগরী চট্টগ্রামের জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিস আহমেদ। আরিস, বন্যা পরিস্থিতির আজকের চিত্র কেমন দেখছেন? ইফতেখার, এখন বন্যার পানি কমতে শুরু করেছে, তবে এটি ধীরে ধীরে কমছে। এই কারণে চট্টগ্রামের যে বন্যার পরবর্তী ক্ষতচিহ্নগুলো আসলে বেশি উঠছে। আপনি দেখছেন যে পাহাড়ের পাদদেশে যেমন গাছগুলো ঢেলে পড়ছে, আবার অনেক জায়গায় বাড়িঘরও যে বেসে গেছে সেগুলো
ক্ষত ছিন্নের কারণে অনেক মানুষ উঠতে পারছে না। নিম্নাঞ্চলের এলাকাগুলো আসলে অনেক এলাকা এখনও পানিবন্দী হয়ে আছে। বেশিরভাগ যে চট্টগ্রামের সাতকানিয়া এবং বাঁশখালীতে এখনও নিম্নাঞ্চলগুলোতে এখনও পানি আছে। এছাড়া সেখানকার যে ফসলি জমির বেশ ক্ষতি হয়েছে। এছাড়া যে মাছের ঘেরগুলো বেসে গেছে, সড়কগুলো ভেঙে গেছে। এই পর্যন্ত আমরা গতকাল পর্যন্ত যেই তথ্য পেয়েছি রাত পর্যন্ত, সেখানে প্রায় 13 জন চট্টগ্রামে পাহাড়ধস পানিতে পড়ে এবং বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এ পর্যন্ত 13 জনের প্রাণহানি হয়েছে। যদি চট্টগ্রামের বিভাগে এই প্রাণহানির সংখ্যা প্রায় অর্ধশতাধিক। এছাড়া চট্টগ্রামের যে বিভিন্ন শহর থেকে যে পানিগুলো পড়ে গেছে কমে গেছে, তবে নিম্নাঞ্চলগুলো এখন অনেক জায়গায় পানি আছে। ইফতেখারই ছিল এখানকার। চট্টগ্রাম থেকে জানছিলাম বন্যা পরিস্থিতির খবর। ওয়াসা ও সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থার নগরীর উন্নয়নে শত শত কোটি টাকার প্রকল্প হাতে নিলেও বৃষ্টি হলেই ডুবে যাচ্ছে তিলোত্তমা ঢাকা। সংস্থাগুলোর মধ্যে সমন্বিত পরিকল্পনার অভাব, খাল ও জলাশয়ের দখল ও ভরাট এবং কার্যকর মাস্টার প্ল্যান না থাকায় জলাবদ্ধতার সমস্যা আরও দিনকে দিন বাড়ছে। নগরবিদরা বলছেন, সমন্বয়হীন উন্নয়নের খেসারত দিচ্ছেন নগরবাসী। আপেল শাহরিয়ারের রিপোর্ট। 10 ঘন্টা বৃষ্টি হইলে একেবারে পুরাটা শহর তলিয়ে যায়। বৃষ্টি পরিবেশ ও প্রকৃতির জন্য আশীর্বাদ হলেও রাজধানীবাসীর কাছে যেন দুর্ভোগ ও আতঙ্কের নাম। অল্প সময়ের ভারী বর্ষণেই ঢাকার অলিগলি, সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে সৃষ্টি হচ্ছে অসহনীয় জলাবদ্ধতা। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান পানি জমে ব্যাহত হয় যান চলাচল। ভারী বৃষ্টিতে শুধু চলাচলের দুর্ভোগ নয়, নিচু এলাকার দোকানপাটে পানি ঢুকে ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। অনেক এলাকায় পানিতে আটকা পড়ে অনেকটা বন্দী হয়ে পড়েন মানুষ। নগরবাসীর এই সমস্যা সমাধানের দায়িত্ব যাদের, সেই সিটি কর্পোরেশন জলাবদ্ধতার জন্য নগরবাসীকে দোষ দিয়েই দায় সারছেন। পলিথিন ফেলায় সবগুলো ড্রেন বন্ধ করে রাখে, বড় বড় কাপড় সব দিয়ে ড্রেনের মধ্যে থুয়ে দিছে। এগুলো দিয়ে পানি যাবে কিভাবে? পরিকল্পনাবিদরা বলছেন, শত কোটি টাকার প্রকল্প নেওয়া হয় শুধু নিজেদের পকেট ভারীর জন্য। ফলে দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে টেকসই কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। প্রকল্প ভিত্তিক চিন্তা, কিন্তু আউটপুট বেস কোনো চিন্তা নাই যে আমি কোথায় ড্রেন করলে তার সাথে ন্যাচারাল ড্রেনেজের কোনো কানেক্টিভিটি আছে কিনা। কানেক্টিভিটি ছাড়াই প্রকল্প হয়ে যাচ্ছে, টাকা যে যার মতো তুলে নষ্ট করে ফেলছে। আর এই যে প্রকল্প নেওয়া হচ্ছে তার জন্য তো মাস্টার প্ল্যানই নাই। এক একটা সংস্থা এক এক ধরনের প্রকল্প করলে তো আসলে জলাবদ্ধতা কমারই কথা না। এবং আমাদের যত ধরনের খাল জলাশয় আছে সেটা কারা দখল করলো সেটা শাস্তিও তো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দখলদার আরও উৎসাহিত হচ্ছে এবং যার ফলে কিন্তু গত বছরের তুলনায় এই বছর খাল জলাশয়ের সংখ্যা আরও কমে গেছে। প্রাকৃতিকভাবে পানি নিষ্কাশন ব্যবস্থার ওপর জোর দিয়ে খাল জলাশয় সংরক্ষণকে সমাধান মানছেন নগরবিদরা। ওয়াসা অবশ্যই সড়ক ও জনপথ, এলজিআরডি এবং সিটি কর্পোরেশন যৌথভাবে একটি সমন্বিত কর্মধারার ব্লু নেটওয়ার্ক উদ্ধারের মাস্টার প্ল্যান তৈরি করা, সেই ব্লু নেটওয়ার্কে সকল জলাধারগুলোকে অঙ্গীভূত করা এবং নদী পর্যন্ত যাওয়ার জন্য দখল মুক্ত করে প্রয়োজন অধিগ্রহণ করে নদীর সাথে সংযোগ করা এবং তার সঙ্গে তরল ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে যুক্ত না করে এবং সেখানে জনগণকে সম্পৃক্ত আচরণ নিশ্চিত না করে কোনো উদ্যোগী প্রহসন, প্রতারণা অথবা প্রতিশ্রুতির বেয়ারা মনোভাব ছাড়া কিছু না। জলাবদ্ধতা নিরসনে সংস্থাগুলোকে জবাবদিহিতার আওতায় আনা এবং সমন্বয় নিশ্চিত করতে পারলেই জলজট থেকে নগরবাসীর রেহাই মিলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের পদ থেকে ব্রেন্ডন ম্যাককালামকে সরিয়ে দিয়েছে ইংল্যান্ড। তবে ইংল্যান্ডের সাদা বলের 2 সংস্করণের প্রধান কোচের দায়িত্বে থাকছেন তিনি। এই সিদ্ধান্তে ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক ও প্রধান কোচ দুটি পদই শূন্য হয়ে গেল। 2022 সালে ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব নিয়েছিলেন ম্যাককালাম। অধিনায়ক বেন স্টোকসকে সঙ্গে নিয়ে তিনি দলের খেলার ধরনই বদলে দেন। আগ্রাসী ও নির্ভীক বাসবল ক্রিকেট খেলে তার অধীনে প্রথম 11 টেস্টের 10টিতেই জিতেছিল ইংল্যান্ড, কিন্তু এরপর দলের পারফরমেন্সে ধারাবাহিকভাবে ভাটা পড়ে। টেস্ট দলের প্রধান কোচ হিসেবে ম্যাককালামের সামগ্রিক রেকর্ড 27 জয়, 2 ড্র ও 20 হ্রাস। এর মধ্যে ইংল্যান্ডের সর্বশেষ 9টি টেস্টের 7টিতেই হারতে হয়েছে তার দলকে।
সকলের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।